powered by Asian Paints. প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নির্মাণ রসায়ন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা স্থাপত্য নির্মাণ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কথা বলি, যার মধ্যে আনুষঙ্গিক নানা দিকও অন্তর্ভুক্ত থাকে। আজ আমরা কথা বলবো আর্কিটেকচারাল লাইটিং ডিজাইন নিয়ে। আমরা এসেছি সুপারস্টার গ্রুপে এবং আমাদের আজকের অতিথি প্রতিষ্ঠানটির আর্কিটেকচারাল লাইটিং ডিজাইনার স্থপতি নৌসিন তাসলিম রিদি। আপু, স্বাগত আপনাকে। আপনাকেও ধন্যবাদ তৌসিফ। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সময় দিয়েছেন এবং আমরা অনেক ধরনের লাইটের পসরা সাজিয়ে বসেছি কথা বলতে। আর্কিটেকচারাল ডিজাইনের গুরুত্বটা জানি, ইন্টেরিয়র ডিজাইন নিয়েও এখন সবাই ভাবি এবং সবাই বাসা সাজাতে পছন্দ করি, এবং বাসা যখন সাজাই তখন তো অনেক ধরনের লাইট ব্যবহার করি, কিন্তু লাইটিং ডিজাইন যে আলাদা একটা স্পেশালাইজড সেক্টর, সেটা হয়তো আমরা অনেকেই সেভাবে জানি না, কিংবা এর দরকার কি সেটা আপনার কাছ থেকে একটু জানবো। পাশাপাশি হচ্ছে আমি লাইটিংটা যে ডিজাইন করব এর গুরুত্বটা কি। আমরা যখন একটা রুমে থাকি, আমাদের রুমে যদি বা কোনো অফিস আদালতে থাকি, সেই অফিসে কাজের সময় ডেস্কের উপরে যে লাইট আলোটা থাকবে সেটার পাওয়ার যদি খুব বেশি হয়, বা আমি যদি আমাদের লাইটিং ল্যাঙ্গুয়েজে বলি যে ওটার লাক্স লেভেলটা খুব যদি বেশি হয়, তখন দেখা যায় সেটা শরীরের জন্য ক্ষতিকর, চোখের জন্য ক্ষতিকর। পাশাপাশি সবচেয়ে বেশি ইফেক্ট করে সেটা হচ্ছে মন মানসিকতা, ব্রেনের উপর বেশি ইফেক্টটা ফেলে। কারণ আমি ধরেন আমার ড্রয়িং রুমে এক ধরনের লাইটিং, ডাইনিং রুমে এক ধরনের লাইটিং। আমি ডাইনিং রুমে ঢুকতেছি খুব কড়া আলোর ভিতরে, সেমভাবে আবার আমি ড্রয়িং রুমে ঢুকতেছি আরেকটু কম আলোতে। সো আমি কিন্তু লাইটটা একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে একটা ডোরের মাধ্যমে কয়েক সেকেন্ডের ভিতর অনেক ভ্যারিয়েশন পাচ্ছি। তো যার জন্য হয় কি, আমাদের চোখের অভিযোজন ক্রিয়াটার জন্য, যেটা আমাদের মনি কন্টিনিউয়াসলি বড় হয় আবার ছোট হয়, এই কারণে দেখা যায় যে চোখের উপর একটা ইফেক্ট পড়তে থাকে। এটা চোখের জন্য খারাপ। এবং সারাক্ষণ এই কড়া আলোটার ভিতরে কাজ করতে করতে তখন দেখা যায় আমাদের মন মানসিকতাও খারাপ হয়ে যায়, মেজাজ খিটমিটা থাকে, চোখ ব্যথা করে, মাথা ব্যথা করে, মাইগ্রেনের সমস্যা হয়, সাইনাসের সমস্যা হয়। তো এইসব কারণে আলোর প্রয়োজনীয়তা অপরিসীম, এবং সেটা সঠিক আলোর পরিমাণ এবং সঠিক পরিমাণের আলো যেটা দিয়ে আমরা কাজ করতে পারি, সেইটার প্রয়োজনীয়তা অপরিসীম। আপু, আমাদের সামনে যেহেতু অনেক স্যাম্পল আছে, আমি শুরুতেই একটা স্যাম্পল একটু হাতে নিই। এই ধরনের এলইডি টিউব লাইট আমরা সবাই ব্যবহার করি। আমাদের প্রত্যেকের বাসায় হয়তো একটা বেডরুমের দুই পাশের দেয়ালেই আমরা 40 ওয়াটের দুটো টিউব লাইট ব্যবহার করছি, এবং যেখানে 40 ওয়াটের একটা লাইট আমার সেই পারপাস সার্ভ করছে, সেখানে আমার আর্কিটেকচার লাইটিং ডিজাইন করাটাও কেন জরুরি? প্রথমত আপনার হাতে যে লাইটটা আছে, এটা অনেকগুলো ওয়াটেজের লাইট হয়। আমরা নর্মালি 10x10 একটা রুমের ভিতরে দেখা যায় যে আমরা 40 ওয়াটের অথবা 60 ওয়াটের একটা লাইট দিয়ে রাখি। একটা টিউব লাইট জ্বালালেই মোটামুটি হয়ে যায় অনেকের মন মানসিকতা এভাবে। কিন্তু আমাদের তো দিনে দিনে আমাদের রুচি বাড়তেছে, আমরা একটু আধুনিকতার ছোঁয়া পাচ্ছি। সেই আধুনিকতা এবং আমাদের পারিপার্শ্বিক যে অফিস আদালত আছে, বেডরুম আছে, ড্রয়িং রুমগুলো আছে, এগুলো দেখা যায় আমরা একটু ইন্টেরিয়ার করতে চাই। সো আমরা ইন্টেরিয়ার করি, হ্যাঁ, আমাদের দুই সাইডে দুইটা, আমি এক সাইডের ওয়ালে দিলাম, ধরেন আমার একটা রুমের এই সাইডের ওয়ালে আমি 40 ওয়াটের একটা দিলাম, এই সাইডের ওয়ালে আমি আরেকটা 40 ওয়াট দিলাম। আমার দুইটা রুমে 80 ওয়াট আলো জ্বলতেছে। 80 ওয়াট 10x10 একটা রুমের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণ, এবং এইটা চোখে মানে যথেষ্টর থেকে একটু বেশিই আমি বলবো। তো যার জন্য কিন্তু এটা শারীরিকের উপর, মানসিকের উপর এবং স্পেশালি চোখের উপর অনেক বেশি ইফেক্ট পড়তেছে। তা আমি আলো এবং আলোর অ্যারেঞ্জমেন্টটা কোথায় কোন ধরনের আলোটা দেওয়া, এটাও খুব যেমন জরুরি। যেমন ছোট্ট একটা উদাহরণ দিই আপনাকে, আপনার টিভি আছে এই ওয়ালটাতে, আপনি তার ঠিক উল্টা সাইডের ওয়ালে একটা টিউব লাইট সেট করলেন। আপনি যখন টিভি দেখবেন রাতের বেলা, আপনাকে কিন্তু এই লাইটটা জ্বালাতে হচ্ছে, এবং এই লাইটটার রিফ্লেকশনটা এসে পড়তেছে সেই টিভির স্ক্রিনে। সো তখন কিন্তু দেখা যাচ্ছে যে আপনি টিভিটা দেখে শান্তি পাচ্ছেন না। সো এই যে একটা প্লেসমেন্ট, আলোর প্লেসমেন্ট, সঠিক লাক্স লুমেন, এবং সেটা আপনার চোখের জন্য কতটা আরামদায়ক হবে, এই বিষয়টাকে মাথায় রেখেই লাইটিং ডিজাইনটা জরুরি, প্লাস এর প্লেসমেন্টটাও জরুরি। দেখেছি একসময় বাজারে হলুদ বাল্ব পাওয়া যেত, যেটা ইনক্যান্ডেসেন্ট হিসেবে পরিচিত, এবং এরপর এনার্জি সেভিং বাল্ব এসছে। তো সেখান থেকে আমরা এলইডির যে বিবর্তন সেটাও দেখলাম। কিন্তু ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে আমরা কোন কোন ধরনের লাইট ব্যবহার করছি এখন? ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে আমরা বেশিরভাগ আর্কিটেক্টরা যেটা করি, চারপাশে একটা ফল সিলিং দিই, চারপাশে হোক ওর মিডলে হোক আমরা একটা ফল সিলিং ডিজাইন করি। তো ফল সিলিংয়ে কনসিল ধরনের লাইটটা ইউজ হয়, যেটা আমরা এটাকে ধরতে পারি কনসিল লাইট, এটা একটা, এটা কনসিল লাইট, সেমভাবে কিন্তু এটাও কনসিল লাইট। এই লাইটগুলো আমরা বেশি ব্যবহার করি।
এটা একটু বেশি ওয়াটেজের, কারণ আমার যদি ডাবল হাইট স্পেস হয় সেই ক্ষেত্রে আমার বেশি ওয়াটেজ দরকার হবে, কারণ লাইটটা অনেক দূর থেকে নিচে আসবে। আর ছোট লাইটের জন্য বা আমাদের নর্মাল ফ্লোর হাইটের জন্য আমাদের এই লাইটটা তখন দরকার হবে। এইগুলো ডিজাইনের ভেতর অনেক ভ্যারিয়েশন আছে, কারণ এইটার সোর্সটা তসিফ আপনি খেয়াল করে দেখেন অনেকটা ভিতরে, এবং ভিতরে একটা ফিল্টার দেওয়া আছে যেটা একটা হানিকম ফিল্টার বলে, তো যার জন্য এই আলোটা কিন্তু ডিরেক্ট চোখে লাগে না। তো আপনি এটাতে যতটুকু কমফোর্ট ফিল করবেন এটাতে আরও বেশি কমফোর্ট ফিল করবেন, কিন্তু দুটোর আউটপুট সেম থাকবে। এরপর আমরা যদি কেউ বলি যে না আমি ফল সিলিং করবো না, তাহলে আমার সরাসরি সারফেস লেভেলে যেতে হচ্ছে। সারফেস লেভেলে গেলে আমরা সেই ক্ষেত্রে এই ধরনের লাইট ইউজ করতে পারি। এটা যেমন ডাউন লাইট, কিন্তু এটা একটা মজার পার্ট হচ্ছে গিয়ে এটাকে আপনাকে ব্রেক করা যায়, যার জন্য আমি এখানটার লাইটটা দিলাম। আমার এই সাইডে কোনো একটা স্পেশাল ওয়াল আছে, ফিচার ওয়াল আছে, একটা ছবিকে আমি হাইলাইট করতে চাই, তখন আমরা এই লাইটটা দিয়ে হাইলাইট করতে পারবো। সেমভাবে আমার যখন হাইলাইটের দরকার নেই তখন সেটাকে আমি ডাউন লাইট হিসেবে ইউজ করতে পারবো। এই নর্মাল সারফেস লাইটটার ভিতরেও আরও অনেক ভেরিয়েশন আছে, যেমন এটা একটা ভ্যারিয়েশন, এটা ডাবল হিসেবে ইউজ করা হচ্ছে। এগুলো সিঙ্গেলও পাওয়া যায়, এগুলো ডাবল পাওয়া যায় এবং ট্রিপলটা পাওয়া যায়, তিনটা একসাথে পাওয়া যায়। এরকম ধরনের অনেক লাইট আছে। এখনকার আরও কিছু কনসিল লাইট যদি বলি, কনসিল লাইট এরকম ছোট ছোট খুব সুন্দর অ্যাট্রাকটিভ লাইট বের হচ্ছে। অন্য কোনো ধরনের ফিচার ওয়ালটার এটার বাদে মনে করি যে আমি একসাথে 4-5টা লাগাবো, সেই ক্ষেত্রে আমরা ট্র্যাক লাইটে যেতে পারি, যেটা আপনার সামনে অলরেডি আছে। ট্র্যাক লাইটটা যদিও আমাদের বাজারে এটা খুব কমন, কিন্তু এটার আধুনিক ভার্সন হচ্ছে গিয়ে ম্যাগনেটিক ট্র্যাক বলে এটাকে, যে একটা চিকন চ্যানেল থাকবে, সেটার ভিতরে চুম্বকের শক্তি থাকবে, এই লাইটটার পিছনে একটা চুম্বক লাগানো থাকবে। সো চুম্বকটার সাথে যখন চুম্বক লেগে যাবে তখন ও অটোমেটিক জ্বলে উঠবে, এবং ইচ্ছা মতো প্লেস করতে পারছে, সেটা আমরা ইচ্ছা মতো প্লেস করতে পারি। বা পাশাপাশি টিউব লাইট, ওয়াল ব্র্যাকেট লাইট এগুলোও আছে, এগুলো আমরা ইউজ করি, প্রচলিত যা আছে। আর আমরা ফল সিলিং এর ভিতরে স্ট্রিপ লাইট ইউজ করি, T5 লাইট ইউজ করি, যেটা আমাদের চিকন টিউব লাইটের মতো দেখতে, এগুলোও আমরা ইউজ করে থাকি। অনেকের মাথায় এই ধরনের প্রশ্ন আসবে যে আমি যখন লাইটের ব্যবহার বাড়াচ্ছি আমার বিদ্যুৎ বিল হয়তো বেড়ে যাচ্ছে, কিংবা আমার বাসায় আমার যেটুকু লোড চিন্তা করে বাসাটা ডিজাইন করা হয়েছিল এর চেয়ে হয়তো আমার ইলেকট্রিক্যাল লোডটা বেড়ে গেল। এটা আসলে সত্যি কিনা? না, এটা সর্বক্ষেত্রে সত্যি না। তো একটা বাসায় দেখা যায় ওই সময় আপনি 40 ওয়াটের যে লাইটটা দিয়েছেন, কিন্তু পরবর্তীতে এটা আপনি একটা ছোট স্পটলাইট ইউজ করতেছেন 10 ওয়াট, 5 ওয়াট, 4 ওয়াট, 3 ওয়াট, টোটালটা আপনি লাইট ইউজ করতেছেন 10টা, কিন্তু দেখা গেল সেই 40 ওয়াটই যাচ্ছে। এটা সুবিধা হলো আপনার পুরো রুমটা আলোকিত হচ্ছে। আগে তো আপনি একটা জায়গায় বাল্ব লাগায় রাখতেন, সো চারদিকটা অন্ধকারই থাকতো ওইটুক জায়গা বাদে, কিন্তু এখন হচ্ছে ইভেন লাইটটা চলে আসতেছে, যার জন্য ওর ইফেক্ট ভালো, ওর কার্যক্ষমতাটা ভালো। ধরেন যে স্পেস ভ্যারিয়েশন অনুযায়ী, যেমন আমার ড্রয়িং রুম, ডাইনিং রুম, কোন কোন ক্ষেত্রে আমার কি কি ব্যবহার করা উচিত, কিংবা আপনার ডিজাইন করার সময় কি ধরনের গাইডলাইন প্রোভাইড করেন? এক একটা রুমের ক্ষেত্রে এক এক রকমের ডিজাইন হয়। যেমন আমার লাক্স লেভেলটা প্রথমে আমাকে বিএনবিসিটা কোডটা ফলো করতে হবে। তো লিভিং রুমে আমার খুব বেশি কেওটিক সিচুয়েশন হয় না, তো ওখানটা দেখা যায় আমাদের 200 লাক্স মোটামুটি কভার করলেই ইজ গুড এনাফ। 200 লাক্সের জন্য আমরা কনসিল জায়গাগুলোতে আমরা এই ধরনের লাইট ইউজ করতে পারি, যেটা কনসিল লাইট বলছি বা প্যানেল লাইট বলছি, সেটা ইউজ করতে পারি। সারফেসের ডিজাইন হলে আমরা এই ধরনের সারফেস ইউজ করতে পারি। ওয়াল ব্র্যাকেট ইউজ করতে পারি, যেটা একটু ফ্যান্সি লেভেলের। আর তাছাড়া দেখা যায় রুমের মাঝখানে একটু যে সৌন্দর্য বোঝাতে গেলে, একটু অন্যরকম বোঝাতে গেলে শ্যান্ডেলিয়ার আমরা ব্যবহার করতে পারি। শ্যান্ডেলিয়ার ক্রিস্টালের হয়, শ্যান্ডেলিয়ার এখন স্ট্রেট ফরওয়ার্ড মেটালের হয়, অনেক ধরনের শ্যান্ডেলিয়ার হয়। ডাইনিংয়ের ক্ষেত্রে দেখা যায় একটু বেশি আলো দরকার হয়, কারণ ওখানে মাছের কাটা থেকে ছোটোখাটো ছোট সূক্ষ্ম জিনিসগুলো দেখতে হয়। তো ওই ক্ষেত্রে আমাদের 200 থেকে 250 লাক্সের দরকার হয়, এবং 250 লাক্সকে কভার করতে গেলে দেখা যায় তখন লাইটের সংখ্যা আমাকে একটু বাড়াতে হবে, ওর ওই লাইটের লুমেন আউটপুটটা আমাকে বাড়াইতে হবে। আর কনসিল লাইট হয়, সারফেস লাইট হয়, একটু ফ্যান্সি লেভেল ধরতে গেলে শ্যান্ডেলিয়ার লাইট হয়, আর কোভগুলোতে আমরা অবশ্যই T5 ইউজ করি। বেডরুমেও আমার খুব বেশি একটা আলো দরকার হয় না, বেডরুমেও ফল সিলিংয়ে কনসিল লাইটটাই ইউজ হচ্ছে বেশিরভাগই। আর এছাড়া হচ্ছে কিন্তু আমরা ব্র্যাকেট লাইট দিয়েই এটাকে কাভার করতে পারি, এর জন্য আমাদের আলাদা করে শ্যান্ডেলিয়ার দরকার হয় না। তারপর অনেকে, এটা তো ক্লায়েন্ট টু ক্লায়েন্ট ডিপেন্ড করে, কোনো ক্লায়েন্ট বলে যে না আমি আমার বেডরুমে একটু ফ্যান্সি ধরনের কিছু ইউজ করতে চাচ্ছি, এটাও ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে সেই ক্ষেত্রে লাইটিংটা হয়। আপু, দুটো বিষয়, একটা হচ্ছে আমার নেসেসিটি, এর সাথে যদি তুলনা করি বাসা যখন সাজাচ্ছি বিউটিফিকেশনের বিষয়টা আসছে। এখন নেসেসারি লাইটগুলো হয়তো আমি কম টাকায় কিনতেও পারছি, কিন্তু বিউটিফিকেশনের ক্ষেত্রে নিশ্চয়ই খরচের একটা তারতম্য হবে, সেটা কেমন?
যেটা নেসেসিটি সেটা হচ্ছে আমরা নর্মালি একটা টিউবলাইট লাগিয়ে শেষ করতে পারি, কিন্তু বিউটিফিকেশনের কিন্তু চাওয়ার কোনো শেষ থাকে না তৌসিফ, সেটা আপনিও জানেন যে আমরা কোনো ক্লায়েন্ট বলতে পারে যে না আমি ফল সিলিং করেছি সেখানে আমার কনসিল লাইট লাগছে, আবার আরেকটু বিউটিফিকেশনের জন্য আমরা বেড সাইডে 2টা ল্যাম্প দিতে পারি। তো বিউটিফিকেশন আসলে এটা চলতেই থাকে এবং সেই অনুযায়ী এটা ক্লায়েন্টের অ্যাবিলিটির উপর ডিপেন্ড করে যে সে কতটুকু এফোর্ড করতে পারবে। কিছু ক্লায়েন্টের ইচ্ছা থাকে যে না আমি এই বিউটিফিকেশন করব, আমি ফল সিলিং দিব, আমি আমার রুমে একটা শ্যান্ডিলিয়ার রাখবো। আবার অনেকের থাকে যে না আমি জাস্ট একটা টিউবলাইট থাকে। আমাদের সমাজে অ্যাটলিস্ট আমরা যারা মধ্যবিত্ত আছি তাদের এইসব ক্লায়েন্টের পরিমাণটা বেশি। তো এইসব ক্লায়েন্টের মোস্ট অফ দ্য ডিমান্ড থাকে যে আমরা খুব বেশি একটা ডিজাইন করব না, বাট খুব বেশি কস্টিংয়ে যাব না, আমরা জাস্ট একটা টিউবলাইট বেসিকের জন্য রাখলাম। এছাড়া চারপাশ থেকে হচ্ছে 2টা ফল সিলিং যদি সে না করে থাকে তাহলে 2 পাশে 2টা ব্র্যাকেট লাইট লাগাই দিতে পারে। সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের একটু কস্টটা বাড়লো, একটা ব্র্যাকেট লাইটের দাম হবে 300 থেকে 400 টাকা, আবার তাহলে 300 থেকে 400 টাকা হলে 800 টাকা হলো 2টা ব্র্যাকেট লাইটের এবং 2টা বাল্ব নষ্ট হলে সে আবার সেটাকে ঠিক করে ফেলতে পারবে। আবার সাথে একটা টিউবলাইট থেকে গেল, টিউবলাইটের দাম ধরেন 700 টাকা। সো এর ভিতরেও কিন্তু এক পাশের একটা ওয়াল অ্যাটলিস্ট সে কিন্তু সুন্দর করে সাজিয়ে ফেলতে পারলো। আর যারা ফল সিলিং করে তাদের দেখা যায় স্পটলাইট থাকে, প্যানেল লাইট থাকে। নর্মাল প্যানেল লাইটের ক্ষেত্রে দেখা যায় দাম 200 টাকা থেকেও শুরু করে আপনার 300-400 টাকা পর্যন্তও যায়। সে সেটাও দিতে পারবে। আবার যদি সে প্যানেল লাইটটা না ইউজ করে একই পয়েন্টে সে যদি চায় সেটা স্পটলাইটও দিতে পারবে। যে স্পটলাইটটাতে তাদের দাম পড়বে দেখা যাবে যে 600 থেকে 700 টাকা। তো আপনার চাওয়ার শেষ থাকবে না, ক্লায়েন্টের চাওয়ার শেষ থাকবে না, যার যে অ্যাবিলিটি সে সেই অনুযায়ী লাইট সিলেক্ট করে দিতে পারবে এবং তার ইন্টেরিয়ার যে ধরনের লাইটটা ডিমান্ড করে সেই লাইটটা থাকবে। ইন্টেরিয়র ডিজাইনের একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট হচ্ছে কালার, এবং সেই কালারটাকে তো লাইটিংয়ের মাধ্যমে আমরা কমপ্লিমেন্ট করি। তো সেই কম্বিনেশনটা ডিজাইনের ক্ষেত্রে কিভাবে করা হয়? এটারও বিএনবিসিতে কিছু কোড আছে, যেমন আমাদের বেডরুমের জন্য আমরা ওয়ার্ম কালারটা ইউজ করে থাকি, এটা বিএনবিসি কোড অনুযায়ী। আবার যখন একটু খুব নিট লেভেলের কাজ হয় সেই ক্ষেত্রে আমরা একটু সাদা লাইটের দিকে কাজ করে থাকি। তো দেয়াল, জায়গা এগুলো ভ্যারিয়েশনে 3000, 4000 এবং 6500 ধরনের লাইটটা আমরা কেলভিন যেটা বলছি এইটা আমরা ইউজ করে থাকি। অফিস আদালতে আমাদের সবসময় 4000 কেলভিন ইউজ করা, যেটা একদম পিওর হলুদের থেকে একটু কম হলুদ এরকম। 4000 কেলভিনটা আজকাল সবচেয়ে বেশি চলছে। এটার কারণ হচ্ছে গিয়ে আমরা একটু যদি লাইটের ভাষায় বলি, আমরা বলি এটা সিআরআই, সূর্যের আলোর সিআরআই হচ্ছে 100, যেটা একদম আপনার এটা যে সাদা কালার আপনি সাদা কালারই দেখবেন, এটা হচ্ছে সিআরআই বলতেছে। সূর্যের আলোরটা হচ্ছে 100। আমরা তো 100 পর্যন্ত পৌঁছাতে পারিনি এখন পর্যন্ত, পৃথিবীর কেউই আলোতে এই ধরনের স্টেজে যেতে পারেনি। তো সেখানটা আমাদের সিআরআই মিনিমাম 70, যেসব ক্ষেত্রে আলোর রঙের গুরুত্ব কম পায় সেখানটা আমরা 70 ফলো করে থাকি। যেখানটা আলোর গুরুত্ব মোটামুটি ভালো বেশি পায়, যেমন আমার ইন্টেরিয়ারের দেয়ালের ফিনিশিং, কাপড়ের ফিনিশিং, বিভিন্ন অফিস আদালতে আপনি যে ডেস্কে কাজ করতেছেন সেই ডেস্কের লাইটিং এবং চোখের জন্য যে উপকারিতা, এদিক থেকে ফিল করলে আপনার 4000 কেলভিন এবং সিআরআই 80টা বেশি মেইনটেইন করে থাকে। সো আপনি দেখা যাচ্ছে যে একটা রং আছে লাল রঙের আপেল, সেটার উপর আপনি সিআরআই 70 আলো দিয়ে যেরকমটা দেখবেন, হলুদ আলো ফেলে যেরকমটা দেখবেন, সাদা দিলে কিন্তু আবার সেরকমটা দেখবেন না। তো যার জন্য এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে যে সেই আর্কিটেক্ট তার সেই ওয়ালটা বা তার সেই সোফাটা কতটুকু ল্যাভিশলি ফুটায় তুলতে পারে এবং সেখানটা সে কোন ধরনের লাইটটা ইউজ করতে চাচ্ছে, এটা তার উপর ডিপেন্ড করে সেই আর্কিটেক্টের উপরে। আপু ধরেন আমি আসলে সেই অর্থে ইন্টেরিয়র ডিজাইন করব না, আমার বাসায় কোনো প্যানেল বা সিলিংয়ের কাজ করব না, কিন্তু কিছু টোটকা যদি আপনি আমাকে বলে দেন যে লাইটের মাধ্যমে আমি বাসাটা কীভাবে সুন্দর করে সাজাতে পারি, এবং সেই ক্ষেত্রে কোন কোন লাইট ব্যবহার করব? প্রথমত যেহেতু আমার এখানে কোনো সিলিং হবে না, সেক্ষেত্রে আমরা 3000 অথবা 4000 কেলভিনের আমরা সারফেস ডাউনলাইট ইউজ করতে পারি। সারফেস ডাউনলাইট ইউজ করার ক্ষেত্রে এরকম তো অনেক ধরনের আছে, চারকোণ আছে। আমরা এইটার শেপটা একটু ডিফারেন্টভাবে চিন্তা করতে পারি, একটু ডিফারেন্ট ধরনের দেখতে, বা আমরা চিন্তা করলাম এরকম ডাবল যেটা, সেটা রুমের চারপাশে 4 কর্নারে 4টা দিয়ে দিলাম, হয়ে গেল সেম। আর একটা ফিচার ওয়াল থাকলো, সেই ফিচার ওয়ালটায় আমি হচ্ছে 2 পাশে 2টা ব্র্যাকেট বসায় দিলাম, একটু লম্বা করে ব্র্যাকেট, বাল্বগুলো একটু গ্লাসের, এরকম ধরনের 2টা দিয়ে দিলাম। ড্রয়িং রুমটা আমার মোটামুটি ঠিক হয়ে যাবে। এরপরে যদি বেডরুমের ক্ষেত্রে আসি, বেডরুমের ক্ষেত্রে আমরা সেমভাবে চারপাশে 4টা ডাউনলাইট দিয়ে দিতে পারি।
ওয়াল ব্র্যাকেটও চাইলে আমরা ইউজ করতে পারি। এক পাশে একটা কর্নারে রিডিং টেবিলের উপর একটা চিকন হ্যাঙ্গিং একটা পেন্ডেন্ট লাইট দিয়ে দিতে পারি। ডাইনিং টেবিলের উপর ডাইনিং টেবিলটার ইমিডিয়েট উপরে একটা লম্বা চিকন 1 ফিট ধরনের চিকন লম্বা যদি আমরা কোনো একটা স্যান্ডেলিয়ার ইউজ করি, তাহলে ডাইনিং টেবিলটার পুরো চারপাশের লুকসটা চেঞ্জ হয়ে যাবে। সেমভাবে বেডরুম বা রিডিং রুম এরিয়াতে দেখা যাবে, বা আমাদের কর্নার যে বেসিন করি সেই বেসিনটার আয়নাটা আছে, আয়নাটার ঠিক পিছনে আমরা একটা চিকন স্ট্রিপ লাইট দিয়ে দিলাম এবং উপর থেকে একটা স্যান্ডেলিয়ার ছোট ধরনের 1 পিসের যে স্যান্ডেলিয়ার আছে সেরকম করে ঝুলিয়ে দিতে পারি। সেক্ষেত্রেই করলে মোটামুটি আমাদের ঘর যথেষ্ট সুন্দর হয়ে যাবে। এবং একটা ওয়াল আমরা একটু ডিফারেন্ট কালার করে দিলাম এবং তখন ওই কালারটার সাথে ম্যাচ করে আমরা যদি একটু ওয়ার্ম কালার বা স্পেশালি একটা ছবি ঝুলাই দিলাম, ওই ছবিটাকে ফোকাস করার জন্য আমরা এরকম ট্র্যাক লাইট দিয়ে দিলাম, আমাদের সিলিং বা ইন্টেরিয়র করার আলাদা করে কোনো দরকার হবে না, সেটাতেই আমার ঘর অনেক সুন্দর লাগবে। অনেক ধন্যবাদ আপু, আপনি মূল্যবান সময় দিয়েছেন, মূল্যবান পরামর্শ দিয়েছেন এবং আমি প্রত্যাশা করছি যারা এতক্ষণ আমাদের আলোচনা শুনছিলেন তারা নিশ্চয়ই এর মাধ্যমে উপকৃত হবেন। প্রিয় দর্শক, এবারে নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর থাকবে এক্সপার্ট টাইম। সে পর্যন্ত সঙ্গেই থাকুন। Powered by Asian Paints. প্রিয় দর্শক, বিরতির পর নির্মাণ রসায়ন অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাচ্ছি। এবারে থাকছে এক্সপার্ট টাইম। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান পেইন্টস এক্সপার্ট টাইমে। আমি নুসরাত ফারজানা, আমাদের সাথে আছেন আর্কিটেক্ট তানভীর হাসান নিরু ভাই। আপনি কোন ধরনের কাজ করতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন? নানাবিধ এক্সপিরিয়েন্সের ভেতর দিয়ে আমরা আমাদের আর্কিটেক্ট হিসেবে কাজ করি, তো সব ধরনের প্রজেক্টে কাজ করার অভিজ্ঞতা আছে। কিন্তু বিশেষ করে ঢাকা শহরের কনটেক্সটে রেসিডেন্সিয়াল বিল্ডিং, তারপর কমার্শিয়াল বিল্ডিং এবং এরপরে আসলে একটা সময় কাজ করতে করতে অভিজ্ঞতার যখন বাড়তে থাকে আমাদের একটা পাবলিক স্কেলের বিল্ডিং, যেটা হচ্ছে এডুকেশনাল বিল্ডিং, ইনস্টিটিউশনাল বিল্ডিং, এই ধরনের বিল্ডিংগুলোতে আমাদের ইন্টারেস্ট বেশি। সব থেকে বড় ব্যাপার হচ্ছে ইউনিভার্সিটি নিয়ে যখন আমরা কাজের কথা বলি, সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে ওখানে স্টুডেন্টরা যে পড়ে এবং সেখানে এনভায়রনমেন্টের একটা ব্যাপার থাকে। এই বিল্ডিংগুলোতে দেখা যাচ্ছে যে আপনার ফেয়ার ফেস লুকটা এখন খুব বেশি চলছে। ফেয়ার ফেস বিল্ডিংয়ের প্রোটেকশনের জন্য আপনারা কি ধরনের মানে সলিউশন আপনারা ইউজ করে থাকেন বা মাথায় কি চলে তখন? পাবলিক স্কেলের বিল্ডিংগুলোতে এগুলোর ব্যবহারটা একটু বেশি। আমাদের দেশের যে ক্লাইমেটিক যে কনটেক্সটটা, এটা একটা ইউনিক একটা ক্লাইমেটিক কনটেক্সট। এখানে রোদ বৃষ্টি এটা বেশ বছরের একটা দীর্ঘ সময় আমাদের বিল্ডিংগুলো এক্সপোজ থাকে, আমাদের ডাস্ট ফ্যাক্টরটা ডিফারেন্ট। এই সারফেসগুলো যখন র ম্যাটেরিয়াল এগুলো যখন ব্রিথ করে, এগুলোতে স্টেইন পড়ে বিভিন্ন রকমের। এখন এইগুলো জন্য আমরা যে ওয়াটার রিপেলেন্ট, সিলিকন ওয়াটার রিপেলেন্ট, এটা যেমন আপনাদের এশিয়ান পেইন্টসের বেশ কিছু সিলিকন ওয়াটার রিপেলেন্ট প্রোডাক্ট আছে। এখন একটা সময় এটা একটা আবরণ করতো, এখন কিন্তু নতুন এসছে যেগুলো ম্যাট ফিনিশ দিতে পারছেন। তো আমরা দেখেছি যে এই ম্যাট ফিনিশ আমরা চাই হচ্ছে বিল্ডিংটার উপরে একটা পলিথিনের আস্তরণের থেকে বেশি প্রেফার করি এটা ন্যাচারাল লুকটা যাতে রিটেইন করে। তো এইগুলোর জন্য আমরা এই সারফেসের যে প্রিপারেশন, এই প্রিপারেশনে এটা কনস্ট্রাকশনের সাথে সাথে এটাকে ধুয়ে মুছে একেবারে ওই সিলিকন ওয়াটার রিপেলেন্ট কোটিংগুলো আমরা বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন সারফেসের পারফরমেন্স অনুযায়ী এটাকে আমরা অ্যাপ্লিকেশন করি। এই জায়গায় একটা ব্যাপার এশিয়ান পেইন্টস আপনাকে কনফার্ম করতে পারে, সেটা হচ্ছে আমাদের এসপিএস সার্ভিস আছে, যার মাধ্যমে আমরা আসলে আপনাদেরকে এক্সপার্ট যে পেইন্টারগুলো আছে তাদের মাধ্যমে আমরা আমাদের সার্ভিসগুলো প্রোভাইড করে থাকি। আজকে থেকে 20 বছর আগের কথা যদি বলি, 15 বছর আগের কথা বলি, সিমেন্টের মানটা ভালো, পাথরের কোয়ালিটিটা। এখন কিন্তু যত দিন প্রোগ্রেস হচ্ছে এটা ডেট্রয়েট হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম একটা বড় ফ্যাক্টর, যে খুব শর্ট টাইমের ভিতরে আমাদের কনস্ট্রাকশনের ভলিউম বেড়ে যাচ্ছে। সো আগে ছোট বিল্ডিং হতো, ওটা খুব একটা কনস্ট্রাকশন সিকোয়েন্স মেনটেন করে খুব ধীরে ধীরে এটাকে তৈরি করা যেত, কিন্তু এখন খুব ওভার দ্য নাইট কনস্ট্রাকশন করতে হচ্ছে। তো এই টাইম ল্যাপসটা আমরা কিভাবে অর্জন করি? থ্রু ইউজেস অফ কেমিক্যালস। অল দিস কেমিক্যাল আপনারা যেগুলো প্রডিউস করছেন, এই ওয়াটার রিপেলেন্ট কোট বলেন কিংবা এটা ড্যাম্প প্রুফিং বলেন, কারণ বিকজ হচ্ছে যে এটা কিউরিং এর জন্য টাইম দেওয়া যাচ্ছে না। সো এইগুলোর ড্যাম্প ব্লকগুলো ব্যবহার করা বিভিন্ন জায়গায়। একটা সময় ছিল যে বিল্ডিংয়ের যে সারফেসগুলো, একটা বিল্ডিং একটা ছাদ থাকে, ছাদের একটা প্রোটেকশন হয়, কিন্তু এখন এই যে আমরা পাবলিক স্কেলে বিল্ডিং করছি, আমরা গ্রাউন্ডকে বিভিন্ন লেভেলে আমরা বড় বড় ভয়েডস তৈরি করছি স্টুডেন্টদের জন্য। এই যে পাবলিক স্কেলের প্রজেক্টগুলোতে স্টুডেন্টদের মুভমেন্টের জন্য বড় বড় করিডোরস আসছে, ওপেন টু স্কাই, সেমি শেডেড। তো এইগুলো যে প্রোটেকশন নেওয়াটা, এটা খুব জরুরি। এখন আমি যতই এটা যদি বাজেভাবে করি, আমার যদি সিমেন্ট বালুর প্রপোর্শনটা যদি খারাপ থাকে, এটা যদি ও বিভিন্ন জায়গা থেকে ড্যাম্প রিসিভ করতে থাকে, তাহলে তো হবে না। ওকে আগে ওই জায়গায় কাট অফ করতে হবে, ক্লাইমেটিক ডিটেল এনশিওর করতে হবে, তারপর আপনাদের
প্রোডাক্টসগুলো এই যে এই ড্যাম ব্লক প্রোডাক্টগুলো ব্যবহার করে, এই যে আমরা যে হরাইজন্টাল সারফেসে টাইলস অ্যাপ্লাই করি ওপেন টু স্কাই, এই যে জায়গাগুলো এগুলো সব, এটা তো নিচে একটা সিমেন্টিশিয়াস কোটিং। যেমন আমি বেশ কিছু যে আপনাদের ড্যাম ব্লক 2কে এই প্রোডাক্টটা ব্যবহার করেছি আমাদের বেশ কিছু কাজে, এগুলো সিমেন্টিশিয়াস প্রোডাক্ট। এইগুলো যদি একটা র স্ল্যাবের উপরে আগে এটাকে অ্যাপ্লিকেশন করে তারপর আমি এটাকে যদি টাইলস দিই এবং জায়গায় যেখানে যেখানে ডিপোজিট হতে পারে পানি, সেই জায়গাগুলো ক্লাইমেটিক ডিটেলগুলো এনশিওর করে, ড্রেনেজ এনশিওর করে তারপর আমাকে এটা দিতে হবে, তাহলে এটা টিকে যাবে। না হলে কিছুদিন পরে টাইলস ছেড়ে দিচ্ছে, উঠে যাচ্ছে, নিচে ড্যাম বেরোচ্ছে, তখন আমরা নিচে গিয়ে আবার এটাকে স্থায়িত্বকালটা বাড়ে আসলে এই কেমিক্যালগুলো ইউজ করলে। ইউরোপিয়ান ফাইবার টেকনোলজি যে বিষয়গুলো এগুলো আছে আপনাদের পুরনো কিছু বিল্ডিংয়েও আমরা এগুলো ব্যবহার করেছি, যে এই যে একটা টয়লেটের ওয়ালে যে ড্যামসগুলো আসছে, ট্রান্সফার হচ্ছে, কনস্ট্রাকশন খুব শর্ট টাইমে কনস্ট্রাকশন হচ্ছে, তো এই কনস্ট্রাকশনগুলো যদি আমরা একটু কেয়ারফুলি আমরা এই কেমিক্যালগুলো অ্যাপ্লাই করতে পারি, অ্যাপ্লিকেশনের জায়গায় আমরা কিছুটা প্রবলেম ফেস করি। যে এই অ্যাপ্লিকেশনটা যদি আপনারা যদি, এবং ক্লায়েন্টদের অ্যাওয়্যার করা, সবচেয়ে বড় কথা হচ্ছে ক্লায়েন্টরা এটা প্রিপারেশন নিতে হবে আরো আগে থেকে। বিল্ডিং যখন শুরু হবে তখনই আমাকে জানতে হবে কোন কোন লেভেলে প্রোটেকশন নিতে হবে। এই প্রোটেকশনগুলো চোখে দেখা যায় না, কিন্তু এটা ভেতরে অনেক গল্প থাকে। ধন্যবাদ নীরু ভাই আপনাকে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য, অনেক ব্যস্ততার মাঝে এসেছেন, ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, আশা রাখি আপনাদের প্রোগ্রামটা ভালো লাগবে এবং আমরা হয়তো এখান থেকে অনেক কিছু শিখতে পারলাম। এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনার যদি কোনো প্রশ্ন, মতামত বা পরামর্শ থেকে থাকে জানাতে পারেন ইমেলের মাধ্যমে। পাশাপাশি আপনার নিজের কোনো প্রকল্পের জন্য যদি স্থপতি বা প্রকৌশলীর পরামর্শ প্রয়োজন মনে করেন, সেটিও আমাদের কাছে লিখতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাল্লাহ আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আবারও দেখা হবে। Powered by Asian Paints.